নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। তোমরা যারা যারা ইউনিভার্সিটি কল্যাণীর আন্ডারে পড়ছো এবং ফোর্থ সেমিস্টারের ওল্ড স্টুডেন্ট যারা সিবিসিএস প্যাটার্নে পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিও। ওল্ড স্টুডেন্ট যাদের যাদের বিষয় হিসেবে সিসি হিস্ট্রি বিষয়টি আছে, তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে সমস্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের শর্ট প্রশ্নগুলির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে এবং পরবর্তী ক্লাসে 5 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ইউরোপের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করব এই প্রশ্নোত্তরগুলি করে গেলে তোমরা অবশ্যই কমন পাবে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে। কেউ পিডিএফটি সংগ্রহ করতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। এখানে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরে অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নোত্তরগুলি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে। এর মধ্যে সমস্ত প্রকার পিওয়াইকিউ ইনক্লুড করা রয়েছে, যা তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরও মজবুত করে তুলবে। প্রথম প্রশ্ন, রেনেসাঁ সঙ্গীতের প্রধান 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে ক বহুস্বরবাদ। রেনেসাঁ যুগের সঙ্গীতে একাধিক স্বাধীন সুরের সমান্তরাল ব্যবহার দেখা যায়, যা মধ্যযুগীয় একক সুরের গায়নকেও ছাড়িয়ে যায়। দ্বিতীয়, ধর্মনিরপেক্ষতার প্রভাব। যদিও ধর্মীয় সঙ্গীত তখনও প্রচলিত ছিল, রেনেসাঁ যুগে ধর্মনিরপেক্ষ বিষয়বস্তুর উপর ভিত্তি করে রচিত সঙ্গীতের পরিমাণ ও গুরুত্ব বৃদ্ধি পায়। মতবাদ ও ব্যক্তি স্বাধীনতার ধারণার প্রভাব সঙ্গীতেও প্রতিফলিত হয়। দ্বিতীয়, হিউম্যানিজম শব্দটির অর্থ কী? হিউম্যানিজম শব্দটির অর্থ হলো মানবতাবাদ। মানবতাবাদ হলো রেনেসাঁ যুগের একটি বৌদ্ধিক ও সাংস্কৃতিক আন্দোলন। এর মূল অর্থ হলো মানুষের মর্যাদা ও সম্ভাবনাকে কেন্দ্র করে সৃষ্ট এক নতুন দৃষ্টিভঙ্গি। দ্বিতীয়ত, মানবতাবাদীরা যুক্তি, অভিজ্ঞতা ও প্রমাণের উপর জোর দিয়েছিলেন এবং প্রাচীন গ্রেকো রোমান সাহিত্য ও দর্শনের পুনরুত্থানে বিশ্বাসী ছিলেন। এটি ছিল মধ্যযুগীয় ধর্মকেন্দ্রিক চিন্তাভাবনার বিপরীতে মানবকেন্দ্রিক একটি চিন্তাধারা। তৃতীয় প্রশ্ন, ডেকামেরন এবং ডিভাইন কমেডি এর রচয়িতা কারা? উত্তর হবে ডিসম্যারনের রচয়িতা ছিলেন জিওভান্নি কোবাচ্চিও। ডিভাইন কমেডি এর রচয়িতা ছিলেন দান্তে আলিগিয়েরি। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের নায়ক কে ছিলেন এবং কবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল? আমেরিকার স্বাধীনতা যুদ্ধের নায়ক ছিলেন জর্জ ওয়াশিংটন। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1775 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং 1783 খ্রিস্টাব্দে শেষ হয়েছিল। লেটর দ্য ক্যাসে কি? লেটর দ্য ক্যাসে ছিল ফরাসি রাজতন্ত্রের একটি গোপন গ্রেপ্তারি পরোয়ানা। এটি ছিল রাজার স্বাক্ষরিত একটি চিঠি, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে বিনা বিচারে, বিনা অভিযোগপত্রে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো যেত। অষ্টাদশ শতকে এটি রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতার একটি অন্যতম প্রতীক হয়ে উঠেছিল। 6 নম্বর প্রশ্ন, ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন বলতে কী বোঝো? উত্তর, ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন এটি হলো পুরুষ ও নাগরিক অধিকারের ঘোষণা বলতে বোঝায় 1989 সালে ফরাসি বিপ্লবের সময় জাতীয় পরিষদ কর্তৃক গৃহীত একটি ঐতিহাসিক দলিল। এই ঘোষণাপত্রে মানুষের মৌলিক অধিকার যেমন স্বাধীনতা, সম্পত্তি, নিরাপত্তা, নির্যাতনের প্রতিরোধ করার অধিকার, আইনের চোখে সমতা, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদির কথা বলা হয়েছিল। এটি ছিল আধুনিক গণতান্ত্রিক অধিকারের একটি ভিত্তিপ্রস্তর। নেপোলিয়নের শেষ পরাজয় কবে এবং কার দ্বারা সংগঠিত হয়? নেপোলিয়নের শেষ পরাজয় ঘটে 1815 খ্রিস্টাব্দের 18ই জুন ওয়াটারলুর যুদ্ধে। এই যুদ্ধে তিনি ডিউক অফ ওয়েলটিং এবং ফন ব্লচার এর যৌথ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল নেপোলিয়ন।
অষ্টম প্রশ্ন, ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক ও সেকেন্ড এম্পায়ার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় প্রজাতন্ত্র 1848 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেকেন্ড এম্পায়ার বা দ্বিতীয় সাম্রাজ্য 1852 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। জোল ভার্লিন বলতে তুমি কি বোঝো? ক, জোল ভার্লিন বলতে জার্মানির রাজ্যগুলির মধ্যে 1834 খ্রিস্টাব্দে গঠিত একটি শুল্ক ইউনিয়নকে বোঝায়। রাশিয়ার নেতৃত্বে এটি গঠিত হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল অভ্যন্তরীণ শুল্ক বাধাগুলি দূর করে জার্মানির অর্থনীতিকে একত্রীভূত করা। এটি জার্মানির ঐক্যবদ্ধকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 10 নম্বর প্রশ্ন, ইয়ং ইটালির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উদ্দেশ্য কী ছিল? ইয়ং ইটালির প্রতিষ্ঠাতা ছিলেন জোসেফ ম্যাৎসিনি। এর প্রধান উদ্দেশ্য ছিল ইটালির বিভিন্ন রাজ্যকে একত্রিত করে একটি স্বাধীন, ঐক্যবদ্ধ এবং প্রজাতান্ত্রিক ইটালি প্রতিষ্ঠা করা, বিদেশি শাসন থেকে ইতালিকে মুক্ত করা এবং সাধারণ জনগণের জন্য জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটানো। 11 নম্বর প্রশ্ন, ডিয়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বা দ্বন্দ্বমূলক বাস্তবতা বলতে তুমি কি বোঝো? দ্বন্দ্বমূলক বাস্তবতা বা ডিয়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম এর অর্থ হলো কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলসের দ্বারা বিকশিত একটি দার্শনিক ধারণা। এটি ইতিহাসের ব্যাখ্যা করে বস্তুগত অবস্থার পরিবর্তন এবং সামাজিক দ্বন্দ্বের মাধ্যমে। এই ধারণা অনুযায়ী সমাজের অগ্রগতি ঘটে শ্রেণী সংগ্রামের মাধ্যমে, যেখানে বিপরীত শক্তিগুলোর যেমন বুর্জোয়া প্রোলেতাইতের মধ্যে দ্বন্দ্বের ফলস্বরূপ নতুন সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। এটি হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতির বাস্তববাদী ব্যাখ্যা। আভান্তি কি? আভান্তি ছিল ইতালির সমাজতান্ত্রিক দলের মুখপত্র বা সংবাদপত্র। বিংশ শতাব্দীর প্রথম দিকে এটি ইতালীয় শ্রমিক আন্দোলন ও সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 13 নম্বর প্রশ্ন, বিআই প্লুরালিজম কি? বিআই প্লুরালিজম দ্বিমেরুকরণ বলতে বোঝায় আন্তর্জাতিক সম্পর্কে এমন একটি পরিস্থিতি যেখানে বিশ্ব ক্ষমতা দুটি প্রধান শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্নায়ুযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1991 সাল পর্যন্ত বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদ ব্লক এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক ব্লক, এই দুটি পারস্পর শক্তির দ্বারা দ্বিমেরুকৃত ছিল। এই দুটি শক্তি একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক, সামরিক ও আদর্শগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করত। ডিটেন্ট বা দাঁতাল বলতে কী বোঝো? ডিটেন্ট বা দাঁতাল বলতে স্নায়ুযুদ্ধের সময়, বিশেষ করে 70-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা কমানোর এবং সম্পর্ক উন্নয়নের একটি সময়কালকে বোঝায়। এই সময়েই উভয় পরাশক্তি একে অপরের সঙ্গে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাতের সমাধান করার চেষ্টা করে। ন্যাটো এর পূর্ণরূপ লেখো। ন্যাটো এর পূর্ণরূপ হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি 1989 খ্রিস্টাব্দে গঠিত একটি সামরিক জোট যা এর সদস্য দেশগুলির পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। কাকে ফুগার বলা হতো? ফুগার বলতে মূলত জার্মানির একটি অত্যন্ত ধনী বণিক ও ব্যাংকার পরিবারকে বোঝানো হতো। 1500 ও 1600 শতকে পরিবার ইউরোপের অর্থনীতিতে, বিশেষ করে খনিজ সম্পদ ও বাণিজ্য এতটাই প্রভাবশালী ছিল যে তারা বিভিন্ন রাজা ও পোপকে অর্থ ঋণ দিত এবং রাজনৈতিকভাবেও যথেষ্ট শক্তিশালী ছিল। টোনেজ ও পন্ডেজ বলতে তুমি কি বোঝো? টোনেজ এবং পন্ডেজ ছিল ইংল্যান্ডের রাজাদের দ্বারা আরোপিত দুটি শুল্ক।
টোনেজ হলো পণ্যবাহী জাহাজের ধারণ ক্ষমতা অনুযায়ী আরোপিত শুল্ক এবং পন্ডেজ হলো আমদানি ও রপ্তানি পণ্যের মূল্যের উপর আরোপিত শুল্ক। এই শুল্কগুলি রাজতন্ত্রের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল। প্রশ্ন, বোস্টন টি পার্টি ঘটনাটি উল্লেখ করো। বোস্টন টি পার্টি ছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1773 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর বোস্টন শহরে ঘটেছিল। এই ঘটনায় ব্রিটিশ সরকারের চাপে দেওয়া চা শুল্কের প্রতিবাদে উপনিবেশবাদীরা মোহাক ইন্ডিয়ানদের ছদ্মবেশে বোস্টন বন্দরে নোঙর করা 3টি ব্রিটিশ জাহাজ চা ফেলে দেয়। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক নীতির বিরুদ্ধে আমেরিকানদের বিদ্রোহের একটি প্রতীক প্রকাশ। প্রশ্ন, কাকে রেড ইন্ডিয়ান নামে পরিচিত হতো? রেড ইন্ডিয়ান নামে উত্তর আমেরিকার আদিবাসীদের পরিচিতি লাভ করে। ইউরোপীয় উপনিবেশবাদীরা, বিশেষ করে ক্রিস্টোফার কলম্বাস প্রথম যখন আমেরিকায় পৌঁছান, তখন তারা এই অঞ্চলের আদিবাসীদের রেড ইন্ডিয়ান বলে ভুক্ত করেন এবং তাদের গায়ের লালচে রঙের জন্য রেড ইন্ডিয়ান নামটি প্রচলিত হয়। 20 নম্বর প্রশ্ন, ফ্রান্সের তথাকথিত তৃতীয় সম্প্রদায় হিসেবে কাকে বিবেচনা করা হতো? উত্তর হবে, ফ্রান্সে তথাকথিত তৃতীয় সম্প্রদায় হিসেবে সাধারণ জনগণকে বিবেচনা করা হতো। এর মধ্যে ছিল কৃষক, শ্রমিক, কারিগর, বুর্জোয়া ইত্যাদি। এদেরকে তৃতীয় সম্প্রদায় বলা হতো। এবং ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক ইত্যাদি অভিজাত পরিবারের লোকদেরকে প্রথম সম্প্রদায়ভুক্ত করা হয়েছে এবং যাচক ছিল দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত। তাছাড়া সকলেই ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত মানুষ। প্রধানত এদের মধ্যেই করের বোঝা চাপানো ছিল এবং কোনো রাজনৈতিক অধিকার ছিল না। কোন যুদ্ধের ফলে নেপোলিয়নের পতন ঘটে? এর ফলাফল কী হয়েছিল? ওয়াটারলু 1815 খ্রিস্টাব্দ। এর ফলে নেপোলিয়নের চূড়ান্ত পতন ঘটে। এর ফলাফল ছিল নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়, যেখানে তিনি 1821 খ্রিস্টাব্দে মারা যান। ইউরোপে ফরাসি আধিপত্যের অবসান ঘটে। ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে ইউরোপের মানচিত্রে ব্যাপক পরিবর্তন আনা হয় এবং রাজতন্ত্র ও রক্ষণশীলতার পুনরুত্থান ঘটে। ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান শক্তিশালী কারা ছিল? ভিয়েনা সম্মেলনে 1815 খ্রিস্টাব্দে অংশগ্রহণকারী প্রধান শক্তিগুলি ছিল অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স। এই শক্তিগুলি নেপোলিয়নের পতনের পর ইউরোপের পুনর্গঠন নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছিল। বিশ্বযুদ্ধের পর দুটি উল্লেখযোগ্য বই এবং লেখকের নাম লেখো। প্রথম বিশ্বযুদ্ধোত্তর অল কুইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। এই বইটির লেখক হলো এরিক মারিয়া রেমার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দ্য ডায়েরি অফ ইয়ং গার্ল। লেখক হলেন অ্যান ফ্রাঙ্ক। রেনেসাঁস বলতে তুমি কি বোঝো? রেনেসাঁ শব্দটির ফরাসি শব্দ, যার আক্ষরিক অর্থ হলো পুনর্জন্ম বা নবজাগরণ। এটি 14 থেকে 16 শতকের ইতালিতে শুরু হয়ে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়া এক সাংস্কৃতিক, শৈল্পিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নবজাগরণকে বোঝায়। এই সময়ে মধ্যযুগীয় চিন্তাধারা থেকে বেরিয়ে এসে ধ্রুপদী গ্রিক ও রোমান জ্ঞান, শিল্পকলা এবং সাহিত্যের পুনরুত্থান ঘটে, যার ফলে মানবতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসারের উন্মেষ হয়। 25 নম্বর প্রশ্ন, জন ক্যালভিন কে ছিলেন? জন ক্যালভিন ছিলেন প্রোটেস্ট্যান্ট ধর্মসংস্কারক আন্দোলনের একজন প্রভাবশালী ফরাসি ধর্মতত্ত্ববিদ ও ধর্মপ্রচারক। তিনি 16 শতকে ক্যালভিনিজম নামে একটি নতুন প্রোটেস্ট্যান্ট মতবাদের প্রবর্তন করেন, যা ঈশ্বরের সার্বভৌমত্ব পূর্ব নির্ধারণ
এবং নৈতিক কঠোরতার উপর জোর দিত। তার চিন্তাভাবনা ইউরোপের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল। 26 নম্বর প্রশ্ন, জাইলোগ্রাফি কি? জাইলোগ্রাফি হলো কাঠের ব্লকে খোদাই করে মুদ্রণ করার একটি প্রাচীন পদ্ধতি, যা সাধারণত উডকাট নামে পরিচিত। এই পদ্ধতিতে একটি কাঠের ব্লকের উপর নকশা বা লেখা খোদাই করা হয়, যেখানে অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে ফেলা হয় যাতে শুধুমাত্র উঁচু অংশগুলোতেই কালি লাগে। এরপর এই ব্লকটিকে কাগজ বা কাপড়ের উপর চাপ দিয়ে চিত্র বা লেখা মুদ্রিত করা হয়। এটি মুদ্রণ শিল্পের প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল। ডেকামেরন ও ক্যান্টারবিউরি টেলস এর রচয়িতা কারা? ডেকামেরনের রচয়িতা ছিলেন জিওভান্নি বোকাচ্চিও। ক্যান্টারবিউরি টেলস এর রচয়িতা ছিলেন জিওফ্রে চসার। স্ট্যাম্প অ্যাক্ট বলতে কি বোঝো? স্ট্যাম্প অ্যাক্ট ছিল 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক উত্তর আমেরিকার উপনিবেশগুলির ওপর আরোপিত একটি আইন। এই আইন অনুযায়ী সংবাদপত্র, আইনি দলিল, কার্ড, পুস্তিকা ইত্যাদি সহ প্রায় সমস্ত মুদ্রিত কাগজের উপর একটি বিশেষ স্ট্যাম্প বা ছাপ ব্যবহার করার বাধ্যতামূলক করা হয়, যার জন্য উপনিবেশবাদীদের অর্থ প্রদান করতে হতো। এটি উপনিবেশবাদীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে এবং আমেরিকান স্বাধীনতা যুদ্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। থমাস জেফারসন কে ছিলেন? থমাস জেফারসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতাদের অন্যতম এবং তৃতীয় রাষ্ট্রপতি। তিনি আমেরিকার স্বাধীনতা ঘোষণার প্রধান লেখক ছিলেন এবং আমেরিকান গণতন্ত্র ও রিপাবলিক আদর্শের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিল অফ রাইটস বলতে কি বোঝো? বিল অফ রাইটস বলতে সাধারণত দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলকে বোঝায়। ইংল্যান্ডের বিল অফ রাইটস 1689। এটি পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি এবং রাজার ক্ষমতা হ্রাস করে, যা সাংবিধানিক রাজতন্ত্রের ভিত্তি স্থাপন করে। এটি নাগরিকদের কিছু মৌলিক অধিকার নিশ্চিত করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে বিল অফ রাইটস 1771। এটি মার্কিন সংবিধানের প্রথম 10টি সংশোধনী, যা নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা যেমন বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অস্ত্রের অধিকার, ন্যায্য বিচার প্রক্রিয়া ইত্যাদি রক্ষা করে। উভয় ক্ষেত্রেই বিল অফ রাইটস হলো এমন একটি আইনি দলিল যা সরকার কর্তৃক নাগরিকদের উপর অন্যায় হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্য মৌলিক অধিকার ও স্বাধীনতার একটি তালিকা প্রদান করে। টেনিস কোর্ট ওথ বা টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? টেনিস কোর্টের শপথ ছিল ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা 1789 খ্রিস্টাব্দের 20 জুন ঘটেছিল। এই দিন ফরাসি জাতীয় সভার সদস্যরা, প্রধানত তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা, রাজার নির্দেশ অমান্য করে প্যারিসে একটি টেনিস কোর্টে সমবেত হন। এই শপথ গ্রহণ করেন যে যতক্ষণ না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচিত হচ্ছে, ততক্ষণ তারা এখান থেকে সরবেন না। এটি ফরাসি বিপ্লবের প্রারম্ভিক পর্যায়ের একটি দৃঢ় পদক্ষেপ ছিল, যা রাজার নিরঙ্কুশ ক্ষমতার বিরুদ্ধে জনগণের সংকল্পের প্রতীক হয়ে ওঠে। 32 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় কবে এবং কার দ্বারা হয়েছিল? উত্তর হবে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে 1815 খ্রিস্টাব্দের 18 জুন ওয়াটারলুর যুদ্ধে। এই যুদ্ধে তিনি ডিউক অফ ওয়েলটিং এবং ফন ব্লচারের যৌথ বাহিনীর কাছে পরাজিত হন। ভিয়েনা সম্মেলনের প্রধান নেতৃত্ব কারা দিয়েছিলেন? ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিখ। এছাড়াও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যাসলেরগ এবং
প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডারিক উইলিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 34 নম্বর প্রশ্ন, লুই ব্ল্যাঙ্ক কে ছিলেন? লুই ব্ল্যাঙ্ক ছিলেন ঊনবিংশ শতকের একজন ফরাসি সমাজতান্ত্রিক নেতা, সাংবাদিক এবং ঐতিহাসিক। তিনি জাতীয় কর্মশালা গঠনের প্রস্তাব দিয়েছিলেন, যা বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবে, এবং তিনি শ্রমিকদের অধিকার ও রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে সামাজিক পরিবর্তনের একজন শক্তিশালী প্রবক্তা ছিলেন। তাকে আধুনিক সমাজতন্ত্রের অন্যতম প্রতিকৃত হিসেবে গণ্য করা হয়। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলতে তুমি কি বোঝো? ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্ত ও লৌহ নীতি ছিল অটো ভন বিসমার্কের জার্মানিকে ঐক্যবদ্ধ করার একটি কঠোর রাজনৈতিক কৌশল। এই নীতির মূল কথা ছিল যে জার্মানিকে কেবল সামরিক শক্তি এবং যুদ্ধের মাধ্যমেই ঐক্যবদ্ধ করা সম্ভব, বক্তৃতা বা সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে নয়। বিসমার্ক এই নীতি প্রয়োগ করে 3টি যুদ্ধের ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে এই সমস্ত যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সফল হয়েছিলেন। অ্যাপিয়েসমেন্ট পলিসি কি? অ্যাপিয়েসমেন্ট পলিসি বা তুষ্টিকরণ নীতি বলতে বোঝায় একটি অগ্রাসী শক্তির দাবি মেনে নিয়ে তাকে শান্ত করার বা যুদ্ধ এড়ানোর চেষ্টা। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1930-এর দশকে ব্রিটেন ও ফ্রান্সের পক্ষ থেকে হিটলারের জার্মানির আগ্রাসী কার্যকলাপের বিরুদ্ধে যে নরম নীতি গ্রহণ করা হয়েছিল তাকেই তুষ্টিকরণ নীতি বলা হয়। এই নীতির উদ্দেশ্য ছিল যুদ্ধ এড়ানো, কিন্তু এর ফলস্বরূপ হিটলারের আগ্রাসন আরও বেড়ে যায়। বিআইপলারিজম কি? বিআইপলারিজম দ্বিমেরুকরণ বলতে বোঝায় আন্তর্জাতিক সম্পর্কের এমন একটি পরিস্থিতি যেখানে বিশ্ব ক্ষমতা দুটি প্রধান শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্নায়ুযুদ্ধের সময় বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই দুই পরাশক্তি দ্বারা দ্বিমেরুকৃত ছিল। এই দুটি শক্তি একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক, সামরিক ও আদর্শগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করত। অজোট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? অজোট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল স্নায়ুযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়নের কোনো সামরিক জোটে যোগ না দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। এর অন্যান্য উদ্দেশ্যগুলি ছিল সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও বর্ণ বৈষম্যের বিরোধিতা করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, নতুন স্বাধীন দেশগুলির সার্বভৌমত্ব রক্ষা করা এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। রেনেসাঁস বলতে কী বোঝো? রেনেসাঁস শব্দটি একটি ফরাসি শব্দ যার আক্ষরিক অর্থ হল পুনর্জন্ম বা নবজাগরণ। এটি 14 থেকে 16 শতকে ইতালিতে শুরু হয়ে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়া এবং এক সাংস্কৃতিক, শৈল্পিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নবজাগরণকে বোঝায়। এই সময়ে মধ্যযুগীয় চিন্তাধারা থেকে বেরিয়ে এসে ধ্রুপদী গ্রিক ও রোমান জ্ঞান, শিল্পকলা, সাহিত্যের পুনরুত্থান ঘটে, যার ফলে মানবতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসারের উন্মেষ হয়। 39 নম্বর প্রশ্ন, হিউম্যানিজম শব্দের অর্থ কী? হিউম্যানিজম বা মানবতাবাদ হল রেনেসাঁস যুগের একটি বৌদ্ধিক ও সাংস্কৃতিক আন্দোলন। এর মূল অর্থ হল মানুষের মর্যাদা ও সম্ভাবনাকে কেন্দ্র করে সৃষ্ট এক নতুন দৃষ্টিভঙ্গি। মানবতাবাদীরা যুক্তি, অভিজ্ঞতা ও প্রমাণের উপর জোর দিয়েছিলেন এবং প্রাচীন গ্রেকো রোমান সাহিত্য ও দর্শনের পুনরুত্থানে বিশ্বাসী ছিলেন। এটি ছিল মধ্যযুগীয় ধর্মকেন্দ্রিক চিন্তাভাবনার বিপরীতে মানবকেন্দ্রিক একটি চিন্তাধারা।
জন ক্যালভিন কে ছিলেন? জন ক্যালভিন ছিলেন প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কারক আন্দোলনের একজন প্রভাবশালী ফরাসি ধর্মতত্ত্ববিদ ও ধর্মপ্রচারক। তিনি 16 শতকে ক্যালভিনিজম নামে একটি নতুন প্রোটেস্ট্যান্ট মতবাদের প্রবর্তন করেন, যা ঈশ্বরের সার্বভৌমত্ব, পূর্বনির্ধারণ এবং নৈতিক কঠোরতার উপর জোর দিত। তার চিন্তাভাবনা ইউরোপের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল। কার্ভি কি? কর্ভে ছিল ফ্রান্সের প্রাচীন রাজতন্ত্রের প্রচলিত একটি বাধ্যতামূলক শ্রম ব্যবস্থা। এই ব্যবস্থায় সাধারণ কৃষক ও ভূমিহীন শ্রমিকদের বিনা মজুরিতে নির্দিষ্ট সংখ্যক দিন রাস্তা নির্মাণ, দুর্গ মেরামত বা অন্যান্য সরকারি কাজ করতে বাধ্য করা হতো। এটি ছিল সামন্ততান্ত্রিক শোষণের একটি রূপ এবং ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। টেনিস কোর্ট ওথ বা টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? টেনিস কোর্ট ওথ বা টেনিস কোর্টের শপথ হলো ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা 1789 খ্রিস্টাব্দের 21শে জুন ঘটেছিল। এই দিন ফরাসি জাতীয় সভার সদস্যরা, প্রধানত তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা, রাজার নির্দেশ অমান্য করে প্যারিসের একটি টেনিস কোর্টে সমবেত হন এবং শপথ গ্রহণ করেন যে যতক্ষণ না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচিত হচ্ছে ততক্ষণ তারা এখান থেকে সরবেন না। এটি ফরাসি বিপ্লবের প্রারম্ভিক পর্যায়ের একটি দৃঢ় পদক্ষেপ ছিল, যা রাজা নিরঙ্কুশ ক্ষমতার বিরুদ্ধে জনগণের সংকল্পের প্রতীক হয়ে ওঠে। স্ট্যাম্প অ্যাক্ট কি? স্ট্যাম্প অ্যাক্ট ছিল 1765 খ্রিস্টাব্দের ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক উত্তর আমেরিকার উপনিবেশগুলির ওপর আরোপিত একটি আইন। এই আইন অনুযায়ী সংবাদপত্র, আইনি দলিল, কার্ড, পুস্তিকা ইত্যাদি সহ প্রায় সমস্ত মুদ্রিত কাগজের উপর একটি বিশেষ স্ট্যাম্প বা ছাপ ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়, যার জন্য উপনিবেশবাদীদের অর্থ প্রদান করতে হতো। এটি উপনিবেশবাদীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে এবং আমেরিকান স্বাধীনতা যুদ্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। প্রশ্ন: ভিয়েনা সম্মেলনের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিখ। এছাড়াও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড লেরগ এবং প্রাশিয়ার জার তৃতীয় ফ্রেডারিক উইলিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কনফেডারেশন অব দ্য রাইন কি? ফেডারেশন অব দ্য রাইন ছিল নেপোলিয়ন দ্বারা 1806 খ্রিস্টাব্দে গঠিত জার্মান রাষ্ট্রগুলির একটি জোট। পবিত্র রোমান সাম্রাজ্যের পতনের পর নেপোলিয়ন জার্মানির ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে এই জোট গঠন করেন এবং এর উপর ফরাসি প্রভাব বিস্তার করেন। এর উদ্দেশ্য ছিল জার্মান রাজ্যগুলিকে ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন রাখা এবং সামরিক সহায়তা লাভ করা। লুই ব্ল্যাঙ্ক কে ছিলেন? লুই ব্ল্যাঙ্ক ছিলেন 19বিংশ শতকের একজন ফরাসি সমাজতান্ত্রিক নেতা, সাংবাদিক এবং ঐতিহাসিক। তিনি জাতীয় কর্মশালা গঠনের প্রস্তাব দিয়েছিলেন যা বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবে, এবং তিনি শ্রমিকদের অধিকার ও রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে সামাজিক পরিবর্তনের একজন শক্তিশালী প্রবক্তা ছিলেন। তাকে আধুনিক সমাজতন্ত্রের অন্যতম প্রতিকৃতি হিসেবে গণ্য করা হয়। অবন্তি কি? অবন্তি ছিল ইটালির সমাজতান্ত্রিক দলের মুখপাত্র বা সংবাদপত্র। বিংশ শতাব্দীর প্রথম দিকে ইটালীয় শ্রমিক আন্দোলন ও সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হ্যারেনবক তত্ত্ব কি? হ্যারেনবক থিওরি বা তত্ত্ব হল নাৎসি জার্মানির এক বর্ণবাদী ও জাতিগত শ্রেষ্ঠত্বের তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী আর্য জাতি হলো মাস্টার রেস বা প্রভু জাতি।
এবং তারা বিশ্বের অন্যান্য জাতির উপর শাসন করার জন্য শ্রেষ্ঠ। এই তত্ত্ব নাৎসিদের ইহুদি বিদ্বেষ, আগ্রাসন এবং গণহত্যার আদর্শগত ভিত্তি তৈরি করেছিল। নন অ্যালাইন্ড মুভমেন্ট বলতে কী বোঝো? নন অ্যালাইন্ড মুভমেন্ট বা অজোট আন্দোলন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন যার উদ্দেশ্য ছিল স্নায়ুযুদ্ধের সময় কোনো প্রধান সামরিক জোটে যেমন ন্যাটো বা ওয়াশ চুক্তি যোগ না দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলির সার্বভৌমত্ব রক্ষা করা, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরোধিতা করা, আন্তর্জাতিক শান্তি ও নিরস্ত্রীকরণের সহায়তা করা, উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।